জেমস রিড এবং রিচার্ড ফুসকন একই শহরে থাকতেন। জেমস রিড তার প্রথম জীবনে সিকিউরিটি গার্ডের কাজ করে এবং পরে গ্যাস স্টেশনে ঝাড়ুদারের কাজও করতেন। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। 38 বছর বয়সে তিনি $12,000 দিয়ে একটি সাদামাটা বাড়ি কেনেন এবং বাকিটা জীবন সেখানেই কাটান। 2014 সালে তার মৃত্যুর পর জানা যায় তার সম্পত্তির মোট পরিমাণ $8 মিলিয়ন বা 60 কোটি টাকা। এখন সকলের মনে প্রশ্ন, একজন সাধারণ গ্যাস স্টেশনের কর্মচারী কিভাবে এত পরিমাণ সম্পত্তির মালিক হলেন? এর মধ্যে কোনো সিক্রেট রহস্য নেই, পুরোটাই হলো কম্পাউন্ডিং এর পাওয়ার। রিডের উপার্জন স্বল্প হলেও তিনি যতটুকু পেরেছেন সঞ্চয় করেছেন এবং বাকিটা স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন। কম্পাউন্ডিং এর জোরে সেই অর্থ আজ এত টাকায় পরিণত হয়েছে। এবার আসি রিচার্ড ফুসকনের কথায়। রিডের মৃত্যুর কয়েক মাস আগে ফুসকনের কথা চর্চায় আসে। ইনি হার্ভার্ড থেকে MBA করে মেরিল লিন্সে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে এত পরিমাণ অর্থ সঞ্চয় করেছেন যে মাত্র 40 বছরে রিটায়ার করেন। 2000 সালে ফুসকন বিপুল অর্থ লোন নেন যাতে করে তিনি গ্রিনউইচের ম্যানশনকে আরো বড় করতে পারেন। এই ম্যানশনে 11টা বাথরুম, 2টো এলিভেটর, 2টো সুইমিং পুল এবং 7টি গ্যারাজ আছে, যার মেইনটেনেন্স খরচ মাসে প্রায় $90,000 বা প্রায় 70 লক্ষ টাকা। কিন্তু এই প্রাসাদের গৌরব শেষ হয়ে যায় 2008 সালের আর্থিক মন্দার সময়। এই আর্থিক মন্দা ফুসকনকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়। বাজারে এত পরিমাণ ধার এবং লিকুইড অ্যাসেট তাকে দেউলিয়া করে দেয়। 2014 সালে তার এই বিশাল গ্রিনউইচ ম্যানশন নিলামে ওঠে। এই দুজন সমসাময়িক মানুষের গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে কোটিপতি হওয়া এবং শেষ পর্যন্ত কোটিপতি থাকার মধ্যে যে ব্যবধান, তার জন্য অনেকটাই দায়ী হলো ব্যক্তিগত আচরণ। এই বইয়ের প্রতিটা চ্যাপ্টার আমরা এত ইজিলি বুঝবো যে একটা বাচ্চাও বুঝতে পারবে। নো ওয়ান্স ইজ ক্রেজি, এটি এই বইয়ের প্রথম চ্যাপ্টার। আমেরিকার ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের অর্থনীতিবিদ আলরিক এবং স্টেফেন নেগাল 2006 সালে কনজিউমার ফাইন্যান্সের 50 বছরের তথ্য সংগ্রহ করে একটি পর্যবেক্ষণ চালিয়ে দেখেছেন আমেরিকানরা তাদের উপার্জিত অর্থ দিয়ে ঠিক কি করেন। এটা রিসার্চ করতে গিয়ে তারা অবাক হয়ে যান যে বেশিরভাগ মানুষ টাকা পয়সার ব্যাপারে থিওরির ওপর ভিত্তি না করে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে। ফর এক্সাম্পল, যদি কেউ অর্থনৈতিক মন্দার ক্রাইসিসের সময় ছোট থেকে বেড়ে ওঠে তাহলে সে বন্ডে কম ইনভেস্ট করবে। আবার যদি কেউ স্টক মার্কেটের গ্রোথের সময় বেড়ে ওঠে সে তার টাকার বেশিরভাগ অংশ স্টকে ইনভেস্ট করবে। সোজা কথায়, বাচ্চারা যেই পরিবেশে বড় হবে ঠিক তেমনই হবে তার মানসিকতা। আমাদের প্রত্যেকটা ডিসিশন আমাদের কাছে সেই মুহূর্তে ঠিক মনে হয়, যদিও অন্যের কাছে ঠিক নাও মনে হতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ লটারির টিকিট। আমেরিকা নিম্নবিত্ত মানুষেরা প্রতি বছর গড়ে প্রায় $412 লটারির টিকিট কাটে, অথচ এইসব মানুষেরা এমার্জেন্সির সময় $400 বের করতে পারে না। মিলিয়নের মধ্যে একজন হয়তো সেই লটারি জেতার সুযোগ পাবে, কিন্তু তাদের প্রত্যেকে এই আশা রাখে যে এই সুযোগটা পেলে তাদের দারিদ্রতা ঘুচে যাবে। তাদের এই মানসিকতার পেছনে যে অনুভূতি কাজ করছে তা সফল ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়। তারা এটাকে কমপ্লিট মানি ওয়েস্ট বলে মনে করবে। নাম্বার 2, লাক অ্যান্ড রিস্ক। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর স্কট গালো একটি দারুণ কথা বলেছেন, নাথিং ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ ইট সিমস। অর্থাৎ নিজের সাফল্য বা ব্যর্থতা এবং অন্য সাফল্য বা ব্যর্থতাকে বিচার করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে বাইরে থেকে দেখে যতটা ভালো বা খারাপ মনে হচ্ছে বাস্তবে আসলে তা নাও হতে পারে। এই প্রসঙ্গে লেখক বলেছেন, ভাগ্য অর্থাৎ লাক এবং ঝুঁকি অর্থাৎ রিস্ক এরা দুই ভাই। লাক ভালো থাকলে ঠিক কি হতে পারে এবার দেখুন। বিল গেটস এবং মাইক্রোসফটের কো-ফাউন্ডার এলেন পল যখন লেকসাইড স্কুলে পড়তেন তখন লেকসাইড স্কুল ছিল আমেরিকার একমাত্র স্কুল যেখানে কম্পিউটার ছিল। কম্পিউটার সাবজেক্ট সিলেবাসে না থাকায় তারা দুজন স্কুলের পর কিংবা ছুটির দিনে স্কুলের কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। অ্যাজ ইউজুয়াল তারা কম্পিউটারে এক্সপার্ট হয়ে গেলেন। এখন ভেবে দেখার বিষয়, 1968 সালে গোটা বিশ্বে প্রায় 303 মিলিয়ন ছাত্র তাদের বয়সী ছিল, কিন্তু এর মধ্যে মাত্র 300 ছাত্রই লেকসাইড স্কুলে পড়াশোনা করত। সুতরাং বিল গেটস ছিল মিলিয়নের মধ্যে এমন একজন যার কম্পিউটার শেখার সুযোগ হয়েছিল। তিনি নিজেই একবার বলেছেন, ইফ দেয়ার হ্যাড বিন নো লেকসাইড দেয়ার উড হ্যাভ বিন নো মাইক্রোসফট। অর্থাৎ লেকসাইড স্কুল না থাকলে আজ মাইক্রোসফটও থাকতো না। এবার আসি বিল গেটস এর বন্ধু এবং ক্লাসমেট কেন্ট ইভান্সের কথায়। কেন্ট ইভান্স ছিল ক্লাসের সেরা ছাত্র এবং কম্পিউটারে সমান পারদর্শী। ভাগ্যের দেখা বিল গেটস পেলেও কেন্ট ইভান্স পাননি। হাই স্কুল শেষ করার আগেই একটি পাহাড়ে উঠতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যান কেন্ট ইভান্স। প্রত্যেক বছর আমেরিকাতে 3 ডজন মানুষ মাউন্টেনারিং এ অ্যাক্সিডেন্টে মারা যান, তার মধ্যে এই মৃত্যুর চান্স মিলিয়নের মধ্যে একজনের। আর দুর্ভাগ্যবশত সেই একজনই ছিলেন কেন্ট ইভান্স। হয়তো বেঁচে থাকলে তিনি মাইক্রোসফটের কো-ফাউন্ডার হতেন, কিন্তু রিস্ক তাকে এই সুযোগ দিল না। লাক অ্যান্ড রিস্ক সবসময় একসাথেই থাকবে এবং এই বাস্তব সত্যকে মেনে নিয়েই আমাদেরকে আমাদের সাধ্য মতো চেষ্টা করে যেতে হবে। ধরা যাক আপনি একটি স্টক কিনলেন যা 5 বছর ধরে একই জায়গায় পড়ে থাকলো, অর্থাৎ কোনো গ্রোথ হলো না। এক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। প্রথমত হতে পারে স্টকটি কেনা আপনার ভুল সিদ্ধান্ত ছিল, অথবা এমন হতে পারে স্টকটি গ্রো করার চান্স 80% ছিল কিন্তু আপনি সেই হতভাগ্য 20% এর মধ্যে পড়লেন। নেভার এনাফ, এটা তৃতীয় চ্যাপ্টার। আমার কাছে যা আছে তা এনাফ নয়, আমার আরো চাই। এই মানসিকতা প্রচুর কোটিপতিকে পথে বসিয়ে দিয়েছে। তাই লেখকের মতে উচ্চাশা থাকা ভালো কিন্তু লোভ
না বাবা না, তিনি কলকাতা রজত গুপ্তর উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন। রজত গুপ্ত অল্প বয়সেই অনাথ হন, কিন্তু নিজের দমে তিনি প্রতিষ্ঠিত হন এবং মাত্র 40 বছর বয়সে পৃথিবীর সব থেকে সম্মানীয় কনসাল্টিং ফার্ম ম্যাকিনজিতে সিইও হন। 2007 সালে তিনি রিটায়ার নেন এবং ইউনাইটেড স্টেটস এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে যুক্ত হয়ে তিনি ভালো ভালো কাজ শুরু করেন। এমনকি 5টি বিখ্যাত পাবলিক কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর হিসেবেও নির্বাচিত হন। কলকাতার বস্তি থেকে উঠে আসা একজন যুবকের মোট সম্পত্তি দাঁড়ায় $100 মিলিয়ন। তিনি এই অর্থ দিয়ে যা খুশি তাই করতে পারতেন, কিন্তু তার কাছে এটা এনাফ ছিল না। তিনি বিলিয়নার হতে চেয়েছিলেন এবং এই জন্য তিনি অসৎ উপায় অবলম্বন করেন। 2008 সালে গোল্ডম্যান সাচস কোম্পানি আর্থিক ক্ষতির মধ্যে পড়ে। ওয়ারেন বাফেট এই ক্ষতিতে কোম্পানিকে সাহায্য করতে $5 বিলিয়ন ইনভেস্ট করার পরিকল্পনা করেন। বোর্ড অফ ডিরেক্টর হিসেবে রজত গুপ্ত এই পরিকল্পনার কথা জানতে পারেন এবং বুঝতে পারেন যে ওয়ারেন বাফেটের সাহায্যের ফলে কোম্পানির স্টক আবার তরতর করে বেড়ে উঠবে। এই খবর জানা 16 সেকেন্ডের মধ্যে তিনি একজন হেজ ফান্ড ম্যানেজার রাজা রাতনামকে ফোন করে ব্যাপারটা জানান। রাজা রাতনাম সঙ্গে সঙ্গে কোম্পানির 1,75,000টি শেয়ার কিনে নেন। বাফেট এবং গোল্ডম্যান সাচের এই ডিলের কথা জনসমক্ষে আসতেই কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায় এবং রাজা রাতনাম রাতারাতি $1 মিলিয়ন মুনাফা করে নেন। এমন ইল্লিগাল ইনসাইডার ট্রেডিং এর জন্য রজত গুপ্ত এবং রাজা রাতনাম দুজনেই জেলে যান। ফলস্বরূপ তাদের কেরিয়ার এবং সম্মান দুটোই ধূলিসাৎ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, গুপ্তর মতো এত ধনী এবং সামাজিক প্রতিপত্তিশীল মানুষ কেন বিলিয়নার হওয়ার জন্য এত পাগল হয়ে উঠলেন? প্রথম কারণ হতে পারে সামাজিক তুলনা। অন্যের রোজগারের সাথে নিজের রোজগারের তুলনা করে আমরা বিচার করি আমাদের কম আছে না বেশি। এই ধরনের তুলনা যেমন সামাজিক চাপ তৈরি করে, তেমনি মানসিক সন্তুষ্টি থেকে বিরত রাখে। কম রোজগার করে অনেক মানুষ নিজের চাহিদাগুলোকে মিটিয়ে খুশি থাকতে পারেন। আবার এমন অনেক অতৃপ্ত কোটিপতি আছে যাদের কাছে এনাফ কখনোই হয় না। চ্যাপ্টার নাম্বার 4, কনফাউন্ডিং কম্পাউন্ডিং। মর্গান হোসেল যখন বইটি লেখেন তখন ওয়ারেন বাফেটের নেট সম্পত্তি ছিল $84.5 বিলিয়ন, যা বর্তমানে $100.8 বিলিয়ন। অথচ আপনি জানলে অবাক হবেন যে এর মধ্যে $81.5 বিলিয়ন এসছে তার 60 বছর বয়সের পরে। ওয়ারেন বাফেট প্রথম ইনভেস্ট করেন মাত্র 10 বছর বয়সে। তার বয়স 30 বছর হতে হতে তার সম্পত্তির পরিমাণ দাঁড়ায় প্রায় $1 মিলিয়ন। এবার তিনি যদি অবসর নেওয়ার পর ভাবতেন যে আর ইনভেস্ট করবেন না, বরং সঞ্চিত অর্থ দিয়ে অবসর জীবন কাটাবেন, তাহলে তার সম্পত্তির পরিমাণ আজ কত হতো? মাত্র 11 মিলিয়ন, যা তার বর্তমান সম্পত্তি 99.9%-এরও কম। ইনভেস্টিং এ তার দক্ষতা আছে ঠিকই, কিন্তু তার এই সাফল্যের গোপন রহস্য হলো সময়। এইভাবেই কম্পাউন্ডিং কাজ করে। অনেক মানুষই কম্পাউন্ড ইন্টারেস্টের কথা শুনে থাকবেন, কিন্তু এটা অবাস্তব বলে অনেকেই মনে করেন। এখন যদি কাউকে এটা যোগ করতে বলা হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে সে বলে দিতে পারবে 72, কিন্তু যদি এটা ক্যালকুলেট করতে বলি তাহলে তার আর মাথা কাজ করবে না। ভালো ইনভেস্টমেন্ট মানেই যে অত্যাধিক ভালো রিটার্নস পাওয়া যায় তা কিন্তু নয়। মাঝারি মাপের রিটার্নসও যদি দীর্ঘকাল ধরে পাওয়া যায় তাহলেও কম্পাউন্ডিং অবিশ্বাস্যভাবে কাজ করে। এর উত্তরটা হলো 13,42,17,728। চ্যাপ্টার নাম্বার 5, গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। টাকা ইনকাম করা, টাকা ধরে রাখা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। ইনকাম বাড়াতে গেলে রিস্ক নিতে হয় এবং আশাবাদী থাকতে হয়, কিন্তু টাকা ধরে রাখতে গেলে ঝুঁকি নয় বরং ভয় এবং নম্রতার প্রয়োজন। যা আজ আমার আছে তা যে কোনো সময় শেষ হতে পারে, এই ভয়টা পাওয়া খুবই দরকার। বিনিয়োগ করার জন্য বিশেষ কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই। হাল না ছেড়ে দীর্ঘ সময়ের জন্য লেগে থাকলে লগ্নিকৃত অর্থ বৃদ্ধির হার বাড়বেই। বিনিয়োগের সঙ্গে সার্ভাইভাল মেন্টালিটি ওতপ্রোতভাবে জড়িত। এখানে লেখক সার্ভাইভাল কথাটির ওপর জোর দিয়েছেন, ভালো করে বুঝবেন। অনেক সময় শেয়ার মার্কেট এত নিচে নেমে যায় যে অনেকে প্যানিক করে এবং টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আবার হঠাৎ করে মাঝে মাঝে এত বেশি রিটার্নস পাওয়া যায় যে মানুষের মধ্যে টাকা তুলে নেওয়ার একটা প্রলোভন তৈরি হয়। উভয় ক্ষেত্রেই সংযত থাকতে হবে এবং কম্পাউন্ডিং এর পাওয়ারের ওপর আস্থা রাখতে হবে। কম্পাউন্ডিং অনেকটা ওক গাছ লাগানোর মতো। 1 বছর পর গাছটা তেমন কোনো পরিবর্তন হবে না, 10 বছর পর অনেকটাই পরিবর্তন চোখে পড়বে, আর 50 বছর পর গাছটি একটি অতিকায় বৃক্ষে পরিণত হবে। ওয়ারেন বাফেট তার জীবদ্দশায় মোট 14 বার আর্থিক মন্দার শিকার হয়েছেন, অথচ ভীতু হয়ে কখনোই তার শেয়ার বিক্রি করে দেননি। ওয়ারেন বাফেট এবং চার্লি মঙ্গার যখন বিনিয়োগ করেছিলেন তখন তাদের দলে আরেকজন ছিলেন, তিনি হলেন রিক গুডিন। 1973-74 সালে যখন অর্থনৈতিক মন্দা চলছিল তখন শেয়ার মার্কেট 70% নিচে নেমে যায়। বাজারে বিপুল পরিমাণ টাকার লোন থাকার কারণে রিককে বাধ্য হয়ে তার বার্কশায়ার স্টক বিক্রি করে ফেলতে হয়। ওয়ারেন বাফেট, চার্লি, রিক তিনজনেরই ধনী হওয়ার ক্ষমতা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ধনী থাকার বাড়তি দক্ষতা রিকের ছিল না, যে দক্ষতাটা থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লেখকের মতে আপনার কাছে একটা পরিমাণ টাকা ব্যাকআপ হিসেবে সবসময় থাকা দরকার, যাতে করে যে কোনো ইমার্জেন্সির সময় আপনাকে স্টক মার্কেট থেকে টাকা তুলতে না হয়। এটাকেই লেখক রুম ফর এরর বলে আখ্যা দিয়েছেন। আমরা যে প্ল্যান করে রাখি সেটা নাও খাটতে পারে। এর জ্বলন্ত এক্সাম্পল কোভিড-19 প্যান্ডামিক। তাই প্ল্যান মতো কিছু পরিমাণ টাকা সবসময় ঝুঁকিশূন্য খাতে রাখা প্রয়োজন, যেখানে টাকা হারানোর কোনো রিস্ক থাকবে না। কোভিড এমার্জেন্সির সময় যারা শেয়ার মার্কেটে টাকা তুলে নিয়েছেন তাদের দুই দিক থেকে ক্ষতি। প্রথমত, বাজার ডাউন থাকায় যথাযথ টাকা পাওয়া যায় না। দ্বিতীয়ত, প্যান্ডামিকের পর স্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে টাকাটা বৃদ্ধি পাওয়ার যে
সুযোগ ছিল তাও নষ্ট হয়ে যায়। ফিউচারে ভালো রিটার্ন পেতে পারেন এমন 3-4টি ফান্ডে ইনভেস্ট করে রাখুন। চ্যাপ্টার নাম্বার 6, টেলস ইউ উইন। ওয়াল্ট ডিজনি একজন সফল কার্টুন নির্মাতা, এই কথা সকলেই জানে, কিন্তু সাফল্য কি প্রথম থেকেই ছিল? তার প্রথম স্টুডিও দেউলিয়া হয়ে যায়। 1930-এর দশকে তিনি 400টিরও বেশি কার্টুন তৈরি করেন। এর বেশিরভাগই ছোট প্রকৃতির ছিল, যা দর্শকদের ভালো লাগছিল, কিন্তু এই কার্টুন তৈরি করা লাভের তুলনায় এত বেশি খরচ সাপেক্ষ ছিল যে ওয়াল্ট ডিজনি তার নিজের কাজ চালিয়ে যেতে পারছিলেন না। এরপর 1938-এ তিনি তৈরি করেন স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ড্রফ, যা কার্টুন দুনিয়াটাকেই বদলে দিল। মাত্র 6 মাসেই এই সিনেমা $8 মিলিয়ন ইনকাম করে, যা আগের তৈরি 400টা কার্টুনের সম্মিলিত ইনকামের থেকে কয়েক হাজার গুণ বেশি। ডিজনি স্টুডিও আবার নতুন করে তৈরি হলো। সমস্ত ঋণ পরিশোধ করে কোম্পানি বারব্যান্ডে একটি স্টেট অফ দ্য আর্ট স্টুডিও কেনে, যা আজও বর্তমান। একটি ছবির জন্য পাওয়া অস্কার ডিজনিকে রাতারাতি স্টার করে দিল। তিনি সারা জীবনে হয়তো হাজার হাজার ঘন্টা সিনেমা তৈরি করেছেন, কিন্তু স্নো হোয়াইটের সেই 83 মিনিট ছিল সেই টেল ইভেন্ট, যা তাকে অভূতপূর্ণ সাফল্য এনে দিয়েছিল। ভেঞ্চার ক্যাপিটালও একটি টেল ড্রিভেন ইন্ডাস্ট্রি। ধরা যাক একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম 50টি স্টার্ট আপ কোম্পানিকে ঋণ দেবে। এদের মধ্যে মনে করা হয় অর্ধেক কোম্পানি ডুবে যাবে, 10টা ভালো করবে, একটি বা দুটি এত বেশি সাফল্য পাবে যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের সমস্ত টাকা উঠে আসবে। 2018 সালে অ্যামাজন কোম্পানি S&P 500 ইন্ডেক্স থেকে মাত্র 6% রিটার্নস পেয়েছে। S&P 500 আমেরিকার একটি স্টক ইন্ডেক্স, ইন্ডিয়া সেন্সেক্স নিফটির মতো। অ্যামাজন ফায়ার ফোন থেকে শুরু করে ট্রাভেল এজেন্সির মতো হাজারো পরিষেবা দিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েছে, কিন্তু অ্যামাজন প্রাইম এবং অ্যামাজন ওয়েব সার্ভিস লঞ্চ করার পর কোম্পানি এতটা সাফল্য পেয়েছে যা আগে কখনোই কল্পনা করতে পারেনি। এই দুটি টেল ইভেন্ট অ্যামাজনের সেলস হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। সুতরাং ইনভেস্টমেন্ট ডিসিশন সবসময় যে নির্ভুল হতে হবে তার কোনো মানে নেই। অর্ধেক সময় আপনি ভুল করতে পারেন, অর্ধেক সময় পরিস্থিতি আপনার প্রতিকূলে থাকতে পারে, কিন্তু সামান্য কিছু সঠিক সিদ্ধান্ত আপনাকে ধনী করতে পারে।